দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সাথে আছি আমি সারওয়ার সুমন। আজ সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আমরা কথা বলবো বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার অর্জন নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে দুজন অতিথি থাকবেন। একজন অতিথি স্টুডিওতে আছেন, আরেকজন আছেন ভার্চুয়ালি আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আছেন। আসুন তাদের সাথে পরিচয় করে দিই। আমার সাথে স্টুডিওতে আছেন ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফাইজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। এবং আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আছেন বক্ষব্যাধি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ এবং সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানের স্পন্সর প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার চেয়ারপারসন ডক্টর তাসবিরুল ইসলাম। ডক্টর তাসবির, আপনাকেও স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। ডক্টর তাসবির, আপনি আনমিউট করলে সম্ভবত আমরা শুনতে পাবো। জি, এখনো ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর তাসবির, আপনাকে দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাই। প্রথম প্রশ্নটা আপনাকেই করতে চাই যে আমরা আজকের যে টাইটেলটা শিরোনামটা দিয়েছি যে স্বাস্থ্যসেবায় বেসরকারি খাতের অর্জন নিয়ে, আপনার কি মনে হয় যে স্বাধীনতা পরবর্তী যে লম্বা সময় আমরা পার করলাম 50 বছরের মতন, এই লম্বা সময়টাতে সরকার যা পেরেছে নিজেদের অর্থায়নে, বিদেশি অর্থায়নে, নিজেদের সদিচ্ছায় সব কিছু মিলে যে জায়গায় পৌঁছেছে, বেসরকারি খাত কি পাল্লা দিয়ে সেই অর্জনকে ধরতে পেরেছে কিংবা তার কতটুকু এগিয়েছে? আপনার কি মূল্যায়ন সেটি জানতে চাই। ধন্যবাদ, এটা চমৎকার কোয়েশ্চেন। আসলে আমি যখন বাংলাদেশে ঢাকা মেডিকেলে ভর্তি হলাম 1985, তখন প্রাইভেট সেক্টর বলতে কোনো তেমন কিছু বড় হসপিটাল ছিল না, জাস্ট কয়েকটা ডায়াগনস্টিক সেন্টার ছিল যারা ব্লাড টেস্ট করতো বা একটু এক্সরে করতো এগুলি। আমি দেশ ছাড়ি 1993-তে। সো এবং তখন থেকে দেখলাম আস্তে আস্তে প্রাইভেট সেক্টর শুরু হলো। এবং আমি বলছি প্রাইভেট সেক্টর not just diagnostic clinic or nursing home, that kind. আমি বলতেছি একটা হসপিটাল, full-fledged hospital, functional hospital, like United Hospital, like হচ্ছে এভারকেয়ার, স্কয়ার, এরকম। এদের কিন্তু উত্থান হচ্ছে 2000 সালের থেকে, মোটামুটি মানে লেট 90s or early 2000-এ এটা শুরু হলো উত্থানটা। এখন দেখি কি হলো তাহলে। আমরা আসলে এখন প্রাইভেট সেক্টরে কিন্তু আসলে আউটপেস দ্য গভর্নমেন্ট সেক্টর। যদি আমরা দেখি আজকে টোটাল আইসিইউ সংখ্যার 80% কিন্তু ওন বাই দ্য প্রাইভেট সেক্টর। আজকে যদি দেখি যে টোটাল বেড, আমাদের বাংলাদেশে বলা হয় 1,30,000 বা 1,40,000 বেড আছে বাংলাদেশে, তার মধ্যে কিন্তু প্রায় ওভার 70,000 বেডই হচ্ছে কিন্তু ওন বাই দ্য প্রাইভেট সেক্টর। আজকে যদি আমরা দেখি যে হসপিটালের সংখ্যা কিন্তু অনেক বেশি হচ্ছে প্রাইভেট, মানে প্রায় 80% হসপিটালই কিন্তু প্রাইভেট সেক্টরে। আরেকটা জিনিস দেখবেন যে এখানে একমাত্র প্রাইভেট সেক্টর, আমি প্রাইভেট সেক্টরে কিছু ভালো হসপিটাল আছে, আবার কিছু খারাপও আছে, এটাও ঠিক। মানে মান নির্ণয়, কোয়ালিটি কন্ট্রোলটা ঠিক হচ্ছে না। কিন্তু আমরা যদি ভালো হসপিটালের দিকে তাকাই, যেমন এভারকেয়ার, ইউনাইটেড হসপিটাল, স্কয়ার, আসগর আলী, এগুলির কথা বলি, তাহলে আমি বলবো তাদের কিন্তু জেনারেল বেড এবং আইসিইউ বেডের যে সংখ্যাটা হওয়া উচিত, যে প্রতি 10টা বা 20টা জেনারেল বেডের এগেনস্টে একটা আইসিইউ বেড থাকা উচিত, তারা কিন্তু সেটা মেনটেন করার চেষ্টা করছে এবং তার কোয়ালিটিও চেষ্টা করছে রাখার জন্য। তো আমি বলবো যে এই 2000 সাল থেকে যদি আমরা দেখি 20 বছরের যাত্রা হচ্ছে আসলে প্রাইভেট সেক্টরে, তাদের অর্জন কিন্তু অনেক। এবং সেই অর্জনটা প্রতিফলিত হলে কিভাবে জানায় যে আইসিইউ 80% ওন বাই প্রাইভেট সেক্টর, হসপিটাল 80% ওন বাই দ্য প্রাইভেট সেক্টর। আরেকটি জিনিস কি দেখেন, কোভিড যখন শুরু হয় প্রথমে, ইট ওয়াজ অ্যাকচুয়ালি ডেজিগনেটেড ছিল কয়েকটা ডেজিগনেটেড গভর্নমেন্ট হসপিটাল কোভিড পেশেন্ট দেখবে, প্রাইভেট সেক্টর ওয়াজ নট ইন দ্য পিকচার। দেখা গেল যে আসলে সামালই দিতে পারলো না, তাই না? যখন তারা প্রাইভেট সেক্টরকে ইনকর্পোরেট করলো যে হ্যাঁ আপনারাও চলে আসেন, একসাথে আমরা কাজ করি, তখন কিন্তু আমরা কোভিডটাকে ভালো মোকাবেলা করলাম। তো আপনার কোশ্চেনের উত্তর একটাই, প্রাইভেট সেক্টর খুব ভালো আগাচ্ছে, তবে আরো পেসে আগানো যাওয়া উচিত।
এবং আরো কোয়ালিটি কন্ট্রোল করা উচিত। এই কোয়ালিটিগুলো নিয়ে আমরা আরো কথা বলবো, আরো হয়তো ডিটেইলসে যেতে পারবো অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে। আমরা একটু মোহাম্মদ ফাইজুর রহমানের বক্তব্য শুনেছি। মোহাম্মদ ফাইজুর রহমান, আমরা জানি যে আপনি ইউনাইটেড হসপিটালের প্রধান নির্বাহী এবং আপনাকে শুভেচ্ছাও জানাতে হয় যে ইউনাইটেড হসপিটাল 15 বছর পার করলো, আজ ইউনাইটেড হসপিটালের প্রতিষ্ঠা বার্ষিকী। কি মনে হচ্ছে যে 15 বছরে ইউনাইটেডের অভিজ্ঞতাটা কীরকম? অনেকগুলি বেসরকারি হাসপাতাল এবং এরকম উদ্যোগ আছে, এর মধ্যে ইউনাইটেড একটি। আপনি প্রধান নির্বাহী হিসেবে ইউনাইটেডের অভিজ্ঞতাটা কিভাবে বর্ণনা করবেন? ধন্যবাদ আপনাকে, দর্শকদের শুভেচ্ছা। আর আমাদের আপনি যেটা বললেন, আমাদের হসপিটাল আজকে আমরা 15 বছর পূর্তি হচ্ছে। তো আমার সহকর্মী যারা আমাদের রোগী যারা চিকিৎসা নিয়েছেন তাদের পরিবার এবং আত্মীয় স্বজন সহ আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অ্যানিভার্সারি ডে। ইউনাইটেড হসপিটালের যে 15 বছরের যে জার্নি, এটা আমি বলবো ইট ওয়াজ ভেরি এক্সাইটিং। যদিও আমি গত 3 বছর ধরে হসপিটালের সাথে সম্পৃক্ত, বাট তার আগে যে হসপিটালটাকে যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে আসলে তিলে তুলে গড়ে তোলা হয়েছে, আমি বলবো যে এই জার্নিটা খুব এক্সাইটিং ছিল এবং খুব ফেনোমেনাল। কারণ হলো বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইউনাইটেড হসপিটাল খুব গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছে আমার মনে হয়। প্রথম কথা হলো তাজবির ভাই যেটা বললো যে এই যে ফুল ফ্লেজেড হসপিটাল, কয়েকটা হসপিটালের নামও বললেন তাজবির ভাই, এর মধ্যে একটি হলো ইউনাইটেড। এবং এটার মধ্যে দিয়ে কিন্তু একটা কালচারের সূচনা হয়েছে বাংলাদেশে। কারণ কেন বলবো এই কথাটা, ধরেন যখন আগে কি ছিল, এরকম ফুল ফ্লেজেড হসপিটাল না থাকাতে আপনি কিন্তু পূর্ণকালীন একটা ডাক্তারও পাওয়া যেত না কিন্তু আগে। হ্যাঁ, এই যে একটা কনসেপ্ট যে আসলে একজন ডাক্তার সম্পূর্ণভাবে একটা হসপিটালের সাথে সম্পৃক্ত হয়ে সার্ভিস দেবে, অন কলে থাকবে, এমার্জেন্সি অ্যাটেন্ড করবে, এরকম একটা ব্যবস্থা কিন্তু সম্পূর্ণভাবে ওই কালচারটা গড়ে ওঠেনি। সো এই হসপিটালগুলো কিন্তু এই কালচারটা গড়ে তোলার পেছনে একটা অন্যতম প্রধান ভূমিকা রেখেছে এবং ন্যাচারালি ইউনাইটেড হসপিটালও রেখেছে। ইউনাইটেড হসপিটাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের কার্ডিয়াক ট্রিটমেন্টের জন্য। এখন কিন্তু বাংলাদেশে আমি বলবো যে অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষ আসলে কার্ডিয়াক চিকিৎসাগুলো বাংলাদেশেই নিয়ে থাকে, বিকজ আমাদের আসলে কার্ডিয়াক চিকিৎসার ব্যবস্থাপনা বা আমাদের কার্ডিয়াক স্কিল সমস্ত কিছুই আসলে আমরা অনেকটাই আন্তর্জাতিক মানের সার্ভিস এখানে আমরা দিতে পারছি আসলে। এবং এখানে ইউনাইটেড হসপিটাল কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে আমি বলবো। আমরা প্রায় 14,000-এর বেশি কার্ডিয়াক সার্জারি আমাদের সেন্টারেই করেছি। মানে মোর দ্যান 56,000 প্রসিডিউর আমাদের এখানে করেছি। মানে নাম্বারগুলো ইজ এ ভেরি বিগ নাম্বারস। সো এটা একটা। আর আরেকটা জিনিস হলো যে পাশাপাশি তাজরির ভাই বললো যে ফুল ফ্লেজেড হসপিটালের কথা বললো। সো আলটিমেটলি এখানে কিন্তু অন্যান্য সেন্টারগুলো ডেভেলপ করা শুরু করছে। এখানে যেমন কার্ডিয়াকের কথা বললাম, পাশাপাশি ধরেন ক্যান্সার সেন্টার ডেভেলপ করেছে, পাশাপাশি মনে করেন কিডনি বা রেনাল সেন্টার ডেভেলপ করেছে। সো আমরা আসলে চেষ্টা করছি যে একই ছাদের নিচে এই সেন্টার অফ এক্সেলেন্সগুলো ডেভেলপ করার মাধ্যমে মানুষকে একটা ফুল ফ্লেজেড এন্ড টু এন্ড সার্ভিস দিতে পারি কিনা, ওই আন্তর্জাতিক মানের সার্ভিসের সে টেস্টটা সে পায় কিনা, যেটা আসলে অবজেক্টিভ ছিল এই হসপিটাল তৈরি। এই সার্ভিসের সাথে ইউনাইটেড যেহেতু বেসরকারি হাসপাতাল, প্রফিটের কথা মাথায় রাখতে হয়, আবার প্রপার সার্ভিসটাও মানুষ পেতে চায়। প্রফিটটাকে আসলে প্রফিট মার্জিনটা কিরকম রাখতে চাই, প্রফিটটাকে কতটুকু গুরুত্ব দেয়, সার্ভিসটাকে কতটুকু গুরুত্ব দেয় ইউনাইটেড হসপিটাল? আমার মনে হয় যে প্রফিটেবিলিটির প্রশ্নটা মাথায় রেখে আসলে কোনো সার্ভিস অর্গানাইজেশন চলতে পারে না। আচ্ছা, কারণ আলটিমেটলি প্রফিট যে কোনো সার্ভিস অর্গানাইজেশন, হসপিটাল না শুধু, হসপিটালে এটা আরো বেশি। প্রফিটেবিলিটি ইজ অ্যাকচুয়ালি এ বাই প্রোডাক্ট অফ ইউর সার্ভিস। আপনি যদি সার্ভিস ভালো দেন, আপনার কাছে মানুষ এমনিতেই আসবে, আর এমনিতে আসলে কিন্তু আপনার ইউটিলাইজেশন বাড়বে, আপনার প্রফিটেবিলিটি এমনিতেও হবে। ইভেন তখন ইউটিলাইজেশন বাড়ার পাশাপাশি কিন্তু আরও সহনীয় করা যায় কীভাবে জিনিসগুলো, সেটাও করার চেষ্টা করা যাবে। সো মোর ইম্পর্টেন্ট যে আমরা আসলে সার্ভিসগুলো অ্যাভেলেবেল করছি, সেন্টার অফ এক্সেলেন্সগুলো ডেভেলপ করছি, এন্ড টু এন্ড সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, আন্তর্জাতিক মানটা বজায় রাখার চেষ্টা করছি, এবং সেই অনুযায়ী রোগী বা তার আত্মীয় স্বজনের স্যাটিসফ্যাকশনকে ড্রাইভ করার চেষ্টা করছি, বা স্যাটিসফ্যাকশনকে আসলে অ্যাটেন্ড করার চেষ্টা করছি। এই জায়গাগুলোতে কাজ করতে পারলে, যেখানে আমরা কাজ করছি, সামনে ইনশাল্লাহ আরও অনেক বেশি কাজ করবো এখানে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেক ইউনিক প্রপোজিশন ডেভেলপ করছি। এইটাই হলো আমাদের সবচেয়ে বড় অর্জনের মধ্যে একটা। আরেকটা জিনিস হলো আমি বলবো যে ইউনাইটেড গ্রুপ কিন্তু স্বাস্থ্যসেবায় খুব কমিটেড। অলরেডি প্রায় 1700 বেডের কমিটমেন্ট ইউনাইটেড গ্রুপ করে ফেলেছে। তো এই যে প্রাইভেট সেক্টরে তাসবির ভাই বললো যে প্রাইভেট সেক্টর অর্জন অনেক, নাম্বার অনেক বেশি হয়েছে, কিন্তু প্রাইভেট সেক্টরকেই আসলে এই খাতটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। গভর্নমেন্টের একার পক্ষে কিন্তু 17 কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব না। এইখানে মোর অ্যান্ড মোর প্রাইভেট সেক্টরকে আসতে হবে। এবং ইউনাইটেড গ্রুপের এখন যে কমিটমেন্ট, এই কমিটমেন্টকে ট্রিগার করানোর জন্য বা এই ইউনাইটেড গ্রুপের এই কমিটমেন্টকে আনার জন্য কিন্তু ইউনাইটেড হসপিটাল একটা বড় ভূমিকা পালন করেছে।
কারণ ইউনাইটেড গ্রুপ ইউনাইটেড হসপিটালের মাধ্যমেই আসলে উদ্দীপনাটা পেয়েছে বা উৎসাহটা পেয়েছে, তারা ভেবেছে যে তাদের আরো অনেক বেশি ইনভেস্ট করা দরকার এখানে। এটি ঠিক যে ইউনাইটেড হেলথ হসপিটাল ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ প্রাইভেট হেলথ সেক্টর। আমরা একটু ডক্টর তাসবিরের কাছ থেকে শুনি। ডক্টর তাসবির, যেটি বলছিলাম যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা আপনি জানেন এবং সবকিছুই রাজধানী কেন্দ্রিক, আমাদের এখানটায় স্বাস্থ্য চিকিৎসা সেবা সবকিছুই। এই জায়গা থেকে আসলে বেসরকারি সেক্টরের আরেকটু সম্ভাবনা ছিল যে হয়তো ঢাকার বাইরে এই সেবাটিকে আরো ছড়িয়ে দেওয়া কিংবা লোকজন যেন আরো কম পয়সায় সেবাগুলো পায়। এই সুযোগটা আসলে কখন তৈরি হবে আর এই সম্ভাবনাটা ছিল কিনা আসলে? ধন্যবাদ। আসলে বাংলাদেশের সবই হচ্ছে ঢাকা কেন্দ্রিক এবং ডিসেন্ট্রালাইজেশন করাটা খুবই দরকার, এবং এটা যদি আমরা না করতে পারি, আমাদের স্বাস্থ্য সেবা পুরো দেশে ছড়িয়ে না দিতে পারি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু আমাদের গোলে পৌঁছতে পারবো না। এখন আমরা যে বলি 2032 ইউনিভার্সাল হেলথ কেয়ার আমরা চালু করব, 2041-42 আমরা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে হেলথ সার্ভিস করে তাদের সমকক্ষ হব, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না শুধু যদি আমরা ঢাকা বা চিটাগাঁই সার্ভিস দিয়ে অন্য কোনো সার্ভিস না দিই। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিসেন্ট্রালাইজ করা। যেমন দেখেন আপনার যে এই যে আমি বললাম যে 80% যে আইসিইউ ওন বাই দ্য প্রাইভেট সেক্টর, টোটাল আইসিইউ 80% কিন্তু ঢাকায়। আসলে বাংলাদেশের যে টোটাল আইসিইউ তার 80%ই ঢাকা শহরে। তার মানে কি বাকি 20% হচ্ছে ঢাকার বাইরে। মানে চিন্তাই করা যায় না আসলে। আবার যদি দেখেন ডাক্তারের সংখ্যা, আমরা বলি প্রতি 10,000 ডাক্তারের মানুষের জন্য 5টা ডাক্তার, প্রতি 10,000 মানুষের জন্য 3টা ডাক্তার। এটা হচ্ছে আসলে আরবান এরিয়াতে, ঢাকা চিটাগাং এগুলি। যদি আপনি গ্রামে যান, প্রতি 10,000 একটা ডাক্তারও নেই আসলে, লেস দেন 1টা। তাহলে আমরা যদি ডিসেন্ট্রালাইজ না করতে পারি, এবং ডিসেন্ট্রালাইজ করতে হলে কিন্তু অনেক কিছু দরকার আসলে। একটা ডাক্তার বা নার্স যে যাবে গ্রামে, তাকে একটা ইনসেন্টিভ দিতে হবে, তাই না? তাকে একটা সিকিউরিটি দিতে হবে, তার ফ্যামিলি যেন লিভ করতে পারে সেটার একটা ব্যবস্থা করতে হবে। সো এই জিনিসটার উপর যে আমরা কাজ না করি, তাহলে কিন্তু আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারবো না। আমি একটু একটা কথা বলি ফাইজুরের সাথে। ফাইজুর যে বললো যে ইউনাইটেড হসপিটাল কার্ডিওলজিতে এক্সিলেন্স, আমি তো ইউনাইটেডের সাথে বেশ অনেকদিন যুক্ত, এবং আমার নিজের মাও ওখানে অনেকদিন চিকিৎসা নিয়েছে। প্রথমে ছিল কিডনি প্রবলেম, পর আলটিমেটলি মারাই গেলেন গত বছর। তো অনেকদিন ধরে আম্মা চিকিৎসা পাচ্ছিল। তারা কিন্তু এক্সিলেন্স করছে যে নেফ্রোলজিতে। প্রফেসর নুরুল ইসলাম, ওয়ান অফ দ্য টপ নেফ্রোলজিস্ট ইন দ্য কান্ট্রি, সে আছেন ওখানে। তারপর হচ্ছে আপনার ক্রিটিক্যাল কেয়ার, আই থিঙ্ক দ্য টপ ক্রিটিক্যাল কেয়ার হচ্ছে ইউনাইটেড হসপিটাল। তাদের অল হচ্ছে not only senior, juniors also trained in institutionally trained in critical care. সেটা আমি বলবো যে অসম্ভব একটা বিশাল অর্জন। অনকোলজি সার্ভিস ভেরি গুড, অনেক সার্ভিসই তারা ভালো করেছে। আর জিনিস মনে রাখতে হবে, ইউনাইটেড হসপিটাল একটা বিউটি হচ্ছে, আমি বলবো আজকে তাদের বর্ষপূর্তি, সেজন্য আমি বলছি যে তারা শুধু যে পেশেন্টস কেয়ারের দিকে গেছে তা না, কিন্তু তারা তো আছেই। তারা কিন্তু মেডিকেল কলেজ করেছে, তারা নার্সিং কলেজ করেছে, তারা চিন্তা ভাবনা করছে যে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের উপর কিছু করা যায় কিনা। আমরাও হেল্প করবো ইনশাল্লাহ, আমরা যারা বিদেশে থাকি। তো এই যে তারপর হচ্ছে চিটাগাংয়ে তারা একটা মেডিকেল কলেজ খুলছে, হসপিটাল খুলছে, জামালপুরে একটা খুলেছে তারা, নট ফর প্রফিট, গরিব মানুষের জন্যই মোস্টলি করার একটা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে মনে হয়। ফাইজার হয়তো বা একটু এলাবোরেট করতে পারে। কিন্তু আমি বলবো যে ইউনাইটেড হসপিটাল এই 15 বছরে কিন্তু অনেক অর্জন। আই এম ভেরি ইমপ্রেসড ওদের যে পেসে তারা আগাচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো বিরতি থেকে ফিরে আসার পর। দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে সময় হলো একটি বিরতি থেকে ফিরে এসে আজকের অতিথিদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি সারওয়ার সুমন। আমরা কথা বলছি বেসরকারি খাতের স্বাস্থ্য খাতে অর্জন নিয়ে। ডক্টর তাসবির, আপনাকে যে প্রশ্নটি আমি করতে চাই, কিছুক্ষণ আগে বিরতিতে যেটি কথা হচ্ছিল, আমাদের যে বেসরকারি হাসপাতালগুলোতে এমার্জেন্সি সার্ভিস কিংবা জরুরি সেবা, যে কোনো কিছু নিয়ে শুরুতেই যে জায়গাটিতে একজন পেশেন্ট যায়, সেই এমার্জেন্সি সার্ভিসটা কিন্তু আমরা বেসরকারি হাসপাতালগুলোতে খুব একটা গড়ে উঠতে দেখিনি। কিন্তু এটি গড়ে ওঠার প্রয়োজনীয়তাটা কতটুকু এবং সম্ভাবনা কতটুকু আছে বেসরকারি খাতের, এই বিষয়ে আপনি যদি বলতেন। ধন্যবাদ। আসলে এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইমার্জেন্সি সার্ভিসটা শুরু হয় কিন্তু বাসা থেকে। মানে যখন একটা মানুষ অ্যাম্বুলেন্স কল করবে, ফ্যামিলি বা পেশেন্ট, তখন থেকে কিন্তু ইমার্জেন্সি সার্ভিসটা শুরু হয়ে গেল, তাই না?
এবং তখন শীর্ষ এবং অনসাইট, তারপর হচ্ছে ইমার্জেন্সি রুমে যেমন যদি আমরা প্রোভাইড না করতে পারি যে অ্যাকচুয়াল কেয়ারটা, নেসেসারি কেয়ারটা, তাহলে কিন্তু পেশেন্টকে ভালো করার সম্ভাবনা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সো ইমার্জেন্সি সার্ভিস ইনক্লুডস সার্ভিস অ্যাট দ্য অনসাইট, মানে বাসা থেকে শুরু করে ইমার্জেন্সি রুম। এখন ইউনাইটেড হসপিটালে যেটা দেখলাম আমি, যে প্রফেসর ওমর ফারুক, I know him so well for the last 15 years. He's the only one trained in emergency room and board certified in America. Ajke recruited by United Hospital, and he's the head of the emergency and ICU. And he's আমি তাকে স্যালুট দিই, he is the pioneer to introduce the critical care concept. Critical care যে আজকে দেখছি ICU, আমরা যে বলি আজ 1200টা বেড আছে, এটা কিন্তু ওনারই করা, হাতে করা। আজকে যে এমডি কোর্স দেখছি, এমডি ক্রিটিক্যাল কেয়ার, উনি কিন্তু প্রফেসর ফারুকই করা। উনি এখন কোথায় আছেন? ইউনাইটেড হসপিটাল আছেন। আমি রিয়েলি স্যালুট জানাই ইউনাইটেড হসপিটালকে, উনার মতন মানুষকে ওনারা হায়ার করেছেন। এখন ইমার্জেন্সি মেডিসিন যদি না থাকে, পুরো হসপিটাল কলাপস করবে। আমি যদি আজকে পেশেন্ট যখন একজন আসবে মুমূর্ষু অবস্থায়, তাকে যদি আমি রিসাসিটেট না করতে পারি, তাহলে কিন্তু আমার ভালো ভালো কার্ডিওলজিস্ট ভিতরে বসে আছে, বা পালমোনোলজিস্ট বসে আছে, বা আইসিইউ ডাক্তার বসে আছে, তারা কিন্তু কিছুই করতে পারবে না। পেশেন্ট কিন্তু ইমার্জেন্সি রুমে মারা যাবে, বা খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, ওখান থেকে ফিরে আসাতে অসুবিধা হয়ে যাবে। তো আমি বলবো ইন সামারি, ইমার্জেন্সি মেডিসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ইট স্টার্ট ফ্রম দ্য হোম, যেটা বললাম। তার মানে অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে, বা অ্যাম্বুলেন্সের যে মানুষ যারা থাকে, যারা অ্যাম্বুলেন্স ক্রু, তাদেরকেও কিন্তু ট্রেন করতে হবে, তাদের কিন্তু মানে ইনস্টিটিউশনাল এডুকেশন থাকতে হবে। আমি একটা রিকোয়েস্ট করবো, আজকে 15 বছর ভর্তি হচ্ছি ইউনাইটেড হসপিটালে, তাদের যেহেতু নার্সিং কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, আমি বলবো তাদের জন্য ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের জন্য একটা কলেজ খুলে, ওইটা 2 বছরের একটা কোর্স। কিন্তু আমি আমেরিকাতে আছি যে 2 বছর, আমি অ্যাবসলিউটলি ক্যান ওয়ার্ক উইথ দেম। আমাদের যে ইমার্জেন্সি সার্ভিস আছে তাদের সাথে আমি কানেক্ট করে দিতে পারি, সো ফর দ্য কারিকুলাম। আজকাল অন্যান্য হাসপাতালগুলোর তো সেই সুযোগ থাকা উচিত। সেই এখন বাংলাদেশের সবচেয়ে স্যাড হচ্ছে ইমার্জেন্সি মেডিসিনের উপর কোনো এমডি কোর্সই নাই। আজকে যে আমরা বলি যে কার্ডিওলজিতে আছে, জিআইতে আছে, ইমার্জেন্সি মেডিসিন কোনো এমডি কোর্স বলে এক্সিস্ট করে না। তার মানে ইমার্জেন্সি মেডিসিনে ট্রেন ডাক্তার বাংলাদেশে নাই, আসলে জিরো। যারা শিখছে হাতে হাতে শিখছে, কোনো এডুকেশনাল ট্রেনিং, মানে ইনস্টিটিউশনাল ট্রেনিং তাদের নাই আসলে। আমি বলবো কর্তৃপক্ষকে, মানে যারা বাংলাদেশের কারিকুলাম করেন বা যারা কোর্স চালু করেন, তাদেরকে বলবো, আমি প্রফেসর ওমর ফারুককেও বলবো, উনি যেহেতু এমডি ক্রিটিক্যাল কেয়ার কোর্স চালু করতে পেরেছিলেন, যদি এমডি ইন ইমার্জেন্সি মেডিসিনও চালু করা যায়। থ্যাংক ইউ। ওকে, মোহাম্মদ ফাইজুর, আপনাদের কি সেই সক্ষমতা আছে ইমার্জেন্সি সার্ভিস কিংবা ইমার্জেন্সি মেডিসিনটা দেওয়ার মতন? আপনার কতটুকু নিজেদেরকে গড়ে তুলতে পেরেছেন? তাজবীর ভাই যেটা বললো, আমরা তো আসলে এই পদক্ষেপটা শুরু করতে চেয়েছিলাম ওমর ফারুক ভাইকে আসলে আমাদের সাথে অনবোর্ড করে, ওনার তত্ত্বাবধানে এবং ওনার নির্দেশনায় আসলে আমরা চেষ্টা করছি ডিপার্টমেন্টটাকে ডেভেলপ করার। অনেকখানি ডেভেলপ হয়েছেও, কারণ আমরা কিন্তু এখন গড়ে আপনার থেকে 50 থেকে 60, 70, অনেক ক্ষেত্রে 80 পর্যন্ত রোগী রিসিভ করছি এমার্জেন্সি থেকে অন এ ডে টু ডে বেসিস, রাইট? এবং তাদেরকে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি, এখানে ভালোভাবে ম্যানেজও হচ্ছে। সো আলটিমেটলি প্রসিডিউরগুলো অনেকখানি ডেভেলপ হয়েছে, বাট একটা টোটাল প্রফেশনাল পারফরমেন্স, যেটা এমার্জেন্সির কথা বললেন, ওই জায়গায় এখনও কাজ করার সুযোগ আছে, এবং এটা আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। এবং এইখানে আলটিমেটলি ওই লেভেলে আমরা আসলে সার্ভিস দিতে পারবো, অনেকখানি পারছিও এখন। তবে অবশ্যই মানে স্বাস্থ্যসেবার কথা যখন আসে, তখন তো আসলে স্কাইজ দ্য লিমিট, আমাকে এখানে উত্তরোত্তর উন্নতিটা করে যেতেই হবে। আর তাজবীর ভাই এখন যে একটা কথা বললো, আমি হয়তো এটা একটু লুফে নিতে চাচ্ছি, যে আসলে এমার্জেন্সিতে প্রপার একটা 2 বছরের কোর্স এখানে চালু করা যায় কিনা, এই একটা জিনিস নিয়ে আসলে আমরা ডেফিনেটলি ডিসকাস করবো। এটাতে তাহলে এই কাজগুলো করা গেলে এখানে মানে পারফরমেন্স, অনেক প্রফেশনাল পারফরমেন্স আনা যাবে, এবং এটা দেশের জন্য লাভ হবে। কারণ অনেক হসপিটালে অনেক মানুষ এখানে ট্রেনিং নিতে পারবে, কাজ করতে পারবে, এবং বিরাট একটা লাভ হবে। আমি ডাক্তার না, কিন্তু আমার মনে হয় যে আজকের এইখান থেকে আমার এটা একটা বড় টেক, আমি যেটা পরবর্তীতে ইনশাল্লাহ কাজ করব আশা করি। আরেকটা জিনিস একটু সাপ্লিমেন্ট করতে চাই, আপনারা ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছিলেন তাজবীর ভাইয়ের সাথে। সরকার কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখন নিচ্ছে। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি তাজবীর ভাইকেও জানাতে চাই, ভেরি রিসেন্টলি কিন্তু একটা এসআরও এসছে গভর্নমেন্ট থেকে, যেখানে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এসছে, যেখানে বলা হয়েছে যে ঢাকা, চিটাগং, গাজীপুর এবং নারায়ণগঞ্জের বাইরে 250 বেডের কোনো হসপিটাল যদি করা হয়, তাদেরকে 10 বছরের জন্য ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে। জি হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমার সুযোগ হয়েছিল যে
ইন্টারনাল রিসোর্সেস ডিভিশনের সিনিয়র সেক্রেটারি মহোদয় যিনি এটা ইস্যু করেছেন রাষ্ট্রপতির নির্দেশে, তার সাথে দেখা করা, তাকে কিন্তু আমি এটা বলেছি যে আলটিমেটলি এইটা কিন্তু ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু বি দ্য গেম চেঞ্জার। কারণ আমাদের এখানে স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য নতুন নতুন অনেক প্রতিষ্ঠান ডেভেলপ করার জন্য এবং ডিসেন্ট্রালাইজ করে আসলে মানুষের দোরগোড়ায় সার্ভিসকে নিয়ে যাওয়ার জন্য আমরা হয়তো বুঝবো যে আজকে থেকে 10-15-20 বছর পরে গিয়ে হয়তো দেখবো যে এই জাতীয় কন্ট্রিবিউশন আসলে অনেক বড় রোল প্লে করেছে। সো দিস ইজ এ বিগ স্টেপ এহেড আমার মতে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে ভালো কাজ সামনে হবে। আর আমাদের যেমন তাজরিব ভাই বলে জামালপুরের কথা বলে, জামালপুর আমরা আসলে সফট লঞ্চ সেপ্টেম্বর থেকে শুরু করার আশা করছি, এখনও শুরু করতে পারিনি, বাট সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ আশা করব। তো এই জাতীয় প্রতিষ্ঠান আমাদেরও আসলে আমরা জামালপুর দিয়ে করার মাধ্যমে আমরা সফলভাবে এটা পরিচালনা করতে পারলে এটা কিন্তু আমরাও ইনশাল্লাহ অনেকগুলো আরও করবো এরকম। আমাদের নিজেদের প্ল্যানের মধ্যেই অনেক আছে। জামালপুরের প্রজেক্টের আপনাদের ছোট করে যদি বলতেন এখানে কি সেবাটা আপনারা এটা আসলে আমরা করছি আসলে ইউনাইটেড ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান আছে ইউনাইটেড গ্রুপের, যেখানে তাদের সিএসআর অ্যাক্টিভিটিসগুলো করে তারা। এইটার অধীনে এই হসপিটালটা আসলে তৈরি করা হচ্ছে। এটা একটা 200 বেডের টারশিয়ারি কেয়ার হসপিটাল জামালপুর শহরে তৈরি করা হচ্ছে এবং এইখানে আলটিমেটলি আমরা যত রকম আধুনিক সুবিধা দেওয়া দরকার পেশেন্টদেরকে, সেই জামালপুরের পেশেন্টদের বা আশেপাশের পেশেন্টদের জন্য আমরা এখানে দিতে পারি সেই ব্যবস্থাগুলো আমরা করছি। সো মাচ সো এখানে আমরা বিভিন্ন রেডিওলজি ইকুইপমেন্ট পর্যন্ত নিয়ে যাচ্ছি, মানে আমাদের সিটি স্ক্যান বা এমআরআই মেশিন পর্যন্ত। বাট ওইটা করার উদ্দেশ্য হলো যে এটার মাধ্যমে আসলে আমরা আসলে এটা আসলে কোনো প্রফিটেবিলিটির জন্য করা হচ্ছে না। তাই যেটা বললো এটা আসলে মানুষকে কিছু মানুষ পে করবে, ওই টাকা দিয়ে বাকি মানুষকে আসলে চিকিৎসা দেওয়া যাবে। এটা একটা জিরো সাম গেম। আর বাট ইনভেস্টমেন্টটা পুরোটাই ইউনাইটেড গ্রুপ করে দিচ্ছে ইউনাইটেড ট্রাস্টের মাধ্যমে। পাশাপাশি যদি কখনো দেখা যায় যে এখানে আসলে এটা পরিচালনা করতে গিয়ে আসলে এইখানে যে পরিমাণ টাকা উঠা দরকার ছিল অন্যদের ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার জন্য সেটা হয় না, তাহলে সেটাও রিফিল করবে ইউনাইটেড ট্রাস্ট। সেরকম প্ল্যান আমাদের আছে এবং এইটা আমরা আসলে একটা মডেল হিসেবে এখন টেস্টও করবো। যদি এরকম হয় তাহলে হয়তো ইউনাইটেড ট্রাস্ট ভবিষ্যতে এই জাতীয় মডেল আরও ট্রাই করবে। কারণ আলটিমেটলি ওই যে আমি যেটা বললাম যে আসলে প্রফিটেবিলিটি বা এইসব হেলথ কেয়ারে অবশ্যই চিন্তা করার দরকার আছে, কারণ নাহলে সাস্টেইনেবিলিটি থাকবে না। বাট অ্যাট দ্য সেম টাইম সোসাইটিকে কতখানি ফেরত দেওয়া যায় এই প্রচেষ্টাগুলো থাকতে হবে। এই ফেরত দেওয়ার বিষয়টা একটু তাজবির আপনার কাছে ছোট করে জানতে চাই যে ইউনাইটেড হসপিটাল যেরকম একটি পরিকল্পনা করেছে যে যারা এফোর্ড করতে পারছে তাদের টাকা দিয়ে, যারা এফোর্ড করতে পারছে না তাদেরকে ট্রিটমেন্ট দেয়া, এই এফোর্ডেবিলিটিটা বাড়াতে বেসরকারি হাসপাতালগুলো কি করতে পারে? আপনার যদি কোনো রেকমেন্ডেশন থাকে ছোট করে। চমৎকার কোশ্চেন। আসলে এফোর্ডেবিলিটি বাড়া যাবে তখনই আসলে যদি আমরা মনে করি সবাইকে আমরা সার্ভিস দিব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কস্টটা লো করতে হবে, কিন্তু এটা সহনীয় পর্যায়ে, এটা বিনা পয়সায় কিন্তু করা যাবে না। আসলে বিনা পয়সায় কোনো কিছু হয় না আসলে। সো কস্টটা এমন যে একটা সহনীয় পর্যায়ে। 2 নম্বর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এখন দেখা যাবে যে আমি যদি মনে করি যে আমি চিকিৎসা ফ্রি নিব বা চিকিৎসা আমি কম দাম নিব, ঢাকা মেডিকেলে আমি 5 টাকায় চিকিৎসা পাই, আমি কেন 5 টাকায় ইউনাইটেড হসপিটালে চিকিৎসা পাবো না? এটা যদি কেউ মনে করে এটার ভুল মনে করা। কেন হচ্ছে প্রাইভেট হসপিটালের মানে আমি যেগুলো বলছি যেগুলো হচ্ছে আমরা সো কল বলি কর্পোরেট হসপিটাল, তাদের কিন্তু সার্ভিসের কোয়ালিটি অনেক হাই এবং তাদের কিন্তু ডক্টরস টু পেশেন্ট রেশিও বলে, নার্স টু পেশেন্ট রেশিও বলে অনেক হাই। তো সেই জন্য আমি বলবো যে সহনীয় পর্যায়ে আসতে হবে। তারপর আমি বলবো যদি আমরা কম্পেয়ার করি বাংলাদেশের চিকিৎসা খরচ, আমি আমার চিকিৎসা করালাম তো প্রায় 3-4 সপ্তাহ ছিলেন একদম টানা। আমি হচ্ছে এদেশের চিকিৎসা মানে 50 ভাগের 1 ভাগও না আসলে আপনি ইউনাইটেড স্টেটের সাথে কম্পেয়ার করেন। তো আমি আমার একবার হয়েছিল, কার্ডিয়াক প্রবলেম হয়েছিল, আমি ছিলাম 9 দিন, আমার বিল এসেছিল $2.5 লাখ। 9 দিন ছিলাম আমি, জাস্ট $2.5 লাখ, বুঝছেন? সেক্ষেত্রে তো আমার হয়তো বাংলাদেশে হলে খুব হলে 5 লাখ টাকা আসতো, হয়তো 10 লাখ টাকা আসলো, যাই হোক, তো অনেক কম। তো সেক্ষেত্রে আমাদের যে কস্টটা কমানোর জন্য হেলথ ইন্স্যুরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি আমরা ইন্ট্রোডিউস না করতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি এফোর্ডেবিলিটিতে আমরা ওই যে ইউনিভার্সাল হেলথ কেয়ারটা আমরা বা আউট অফ পকেট যেটা খরচ কমানো সেটা কিন্তু আমরা পারবো। জি, আমরা আশা করি যে আউট অফ পকেট খরচটা আরও কমে আসুক। এরপর যে একটি বিরতির সময় হলো, বিরতি থেকে ফিরে এসে আজকের বিষয় নিয়ে এবং আজকের অতিথিদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। মোহাম্মদ ফাইজুর, আপনাকে যে প্রশ্নটি আমি করতে চাই সেটি হচ্ছে যে বেসরকারি খাতকে অনেক দূর এগিয়ে গেছে, যেটি তাজবির ভাই বলল যে 2000 সালের পর থেকে যে উত্থান হয়েছে সেটি বেশ প্রশংসনীয়।
সামনের দিনে সরকার কিভাবে আপনাদেরকে সহায়তা করতে পারে এই খাতটিকে আরও এগিয়ে নিতে, জনগণকে আরও কম খরচে মানসম্মত সেবা দিতে আপনারা সরকারের কাছ থেকে কী ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন? আচ্ছা, আমি একটু টাইম নিয়ে বলি। প্রথম কথা হলো যে মানে সরকারের যে চেষ্টাটা এখন মানে একটা ডিমান্ড তৈরি না হলে তো আসলে একটা কাজ হয় না। আমাদের স্বাস্থ্যসেবাতে কিন্তু এখন এই গত 1-1.5 বছরে কিন্তু ডিমান্ড তৈরি হয়েছে। এই ডিমান্ডটা আগে ওইভাবে তৈরি হয় নাই। কাজে যে আমাদের যে সফলতাটা এটা আসলে ডিমান্ডের সাথে প্রপোর্শনালি এগুনোর চেষ্টা করেছে। এখন আমি আশাবাদী স্বাস্থ্যসেবায় বা স্বাস্থ্য খাতে অনেক বেশি কাজ হবে এবং এইখানেও কিন্তু অগ্রণী ভূমিকাটা সরকার নিচ্ছে এবং নিবে ইনশাল্লাহ আশা করি। যেমন ধরেন একটা মানে এই খাতের গুরুত্বটা অনুধাবন করা উড বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক অ্যাট দিস স্টেজ, যেটা সরকার করছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে বোঝা যাচ্ছে। আমি একটু আগে একটা এসআরের কথা বললাম। আমরা যেমন গার্মেন্টসকে আইসিটিকে একটা প্রায়োরিটি সেক্টর হিসেবে নিয়েছি, সময় এসেছে আমরা এখন স্বাস্থ্যসেবাকে বা স্বাস্থ্য খাতে একটা প্রায়োরিটি সেক্টর হিসেবে নিই, একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রোচ নিয়ে এটাকে ডেভেলপ করি, একটা 360 ডিগ্রি অ্যাপ্রোচ যেন থাকে। এর মধ্যে যে জিনিস থাকতে হবে সেটা হলো যে প্রতিষ্ঠান করতে হবে। যেমন একটা এসআরের কথা বললাম যে প্রতিষ্ঠান করার জন্য তারা ঢাকার বাইরে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছে। এডুকেশনাল ইনস্টিটিউট ডেভেলপ করতে হবে, টিচিং হসপিটাল করতে হবে, ট্রেনিং ইনস্টিটিউট করতে হবে। এইখানে অনেক বেশি উৎসাহ দেওয়ার সুযোগ আছে, সরকারি কাজগুলো করতে পারে ভবিষ্যতে তাজির এবং প্রাইভেট সেক্টরের জন্য। কস্ট কমানোর ক্ষেত্রে বড় অবদান রাখতে পারে। কিভাবে রাখতে পারে? যেমন তাজির ভাই বললো যে আসলে আলটিমেট সলিউশন হলো ইন্স্যুরেন্স। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যেখানে অনেক বেশি ইনফর্মাল ট্রিটমেন্ট হয় সেখানে একেবারে একটা একই রকম সেফটি নেটের মধ্যে সবাইকে আনা যাবে কিনা হয়তো না, বাট একটা হাইব্রিড মডেল কিভাবে করা যেতে পারে এই ডিসকাশনগুলো বিভিন্ন লেভেলে এখন খুব প্রাসঙ্গিক। আমরা কিন্তু 2-1টা এরকম ডিসকাশন অলরেডি করেছি যেখানে প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ডক্টর মশিউর রহমান ছিলেন। সো এই ডিসকাশনগুলো এখন শুরু হয়েছে। এটাকে এখন অনেক বেশি প্রয়োগমুখী করতে হবে যে এই মডেলগুলো কিভাবে ডেভেলপ করা যায়, অধিকতর মানুষকে কিভাবে এই সেফটি নেটের মধ্যে আনা যায়। আরেকটা ব্যাপার হলো যে আলটিমেটলি আমরা আমাদের পাশের দেশগুলো ধরেন বিভিন্ন রকম ইকুইপমেন্ট, বড় বড় ভেন্ডর, ওয়ার্ল্ড ক্লাস ভেন্ডর যারা আছে তাদের কাছ থেকে বড় বড় ইকুইপমেন্ট বা ডিসপোজেবল কনজিউমেবলস তারা কী দামে পাচ্ছে এগুলো একটু কম্পেয়ার করা। এই জায়গাগুলোতে সরকার আসলে একটা বড় রোল প্লে করতে পারে। এই জায়গাগুলোতে তারা যদি আসলে নেগোসিয়েশনটা যদি সরকারের লেভেল থেকে করে তাহলে দেখা যাবে যে আমরা এখানে অনেক জিনিস অনেক কম দামে আনতে পারবো। অনেক কম দামে আনতে পারলে কিন্তু সেটার আসলে সুবিধাভোগী আমাদের রোগীরা হবে, কারণ তাদের কষ্ট আমরা ওইখানে অনেক কমাতে পারবো। চিকিৎসা সেবার জন্য অন্যতম একটা প্রধান উপাদান কিন্তু ঔষধ। বাংলাদেশ কিন্তু ঔষধ শিল্পে অনেক উন্নতি করেছে। সো ঔষধের দামটা আসলে একটা রিজনেবল লেভেলে আরও কীভাবে সহনীয় করা যায়, কারণ আপনি আইসিইউ পেশেন্টদের কথা হয় প্রায় যে তাদের অনেক বেশি আপনার ওষুধ। আপনি খেয়াল করে দেখবেন আইসিইউ পেশেন্টদের, তাজরির ভাই আমার সাথে নিশ্চয়ই একমত হবে, 75 থেকে 80% কস্ট থাকে কিন্তু প্যাথোলজি এবং ওষুধের মধ্যে। কারণ অন্যান্য সময় যে রোগীটাকে 7 দিনে একটা ট্রিটমেন্ট দেওয়া যায়, আইসিইউ রোগীর ক্ষেত্রে হয়তো ওইটা 2 ঘন্টাতে দিতে হয়, 2 ঘন্টার মধ্যে রেজাল্টটা লাগে। সো আগে এবং পরে টেস্ট করে দেখতে হয়, দামি ওষুধ দিতে হয় যাতে রেজাল্টটা পাওয়া যায়। এই জাতীয় অনেক জায়গা আছে। ক্যান্সারের ট্রিটমেন্টে আমাদের প্রায় 1.5 লক্ষর বেশি মানুষ আপনার প্রতি বছর ক্যান্সার ডায়াগনোসিস হয়। 15 লক্ষর মতো পেশেন্ট আমাদের যে কোনো সময় থাকে। এইখানে ক্যান্সারের যে ড্রাগগুলো, যে দামি দামি ড্রাগ, এটা আমরা লোকালি প্রডিউস করতে পারি কিনা, এই ড্রাগগুলো কমানো যায় কিনা, এই জায়গাগুলোতে অনেক কাজ করার সুযোগ আছে। এই জায়গাগুলোতে আমি নিশ্চিত সরকার নীতি সহায়তা দিতে পারবে এবং এইখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারবে। আরেকটা বড় ব্যাপার হলো যে যেটা অলরেডি মানে সরকারের দৃষ্টিতে আছে, আমি যতটুকু খেয়াল করেছি, যে আলটিমেট ওভার এ পিরিয়ড অফ টাইম আপনাকে কিন্তু ফিসক্যাল বাজেটের একটা রিজনেবল পোর্শন কিন্তু স্বাস্থ্য খাতের জন্য দিতে হবে। আমাদের এইটা এখন অ্যারাউন্ড 5.5%, বাট এইটাকে আলটিমেটলি 10-12% ওভার এ পিরিয়ড অফ টাইম নিতে হবে। সেটা 5 বছর হোক, 7 বছর হোক, একটা মাস্টার প্ল্যান করতে হবে। সো এইভাবে যদি একটা 360 ডিগ্রি অ্যাপ্রোচ নেওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমি আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে যখন দেখা করেছি, আমি তাকে রিকোয়েস্ট করেছি যে স্যার আমাদের বিভিন্ন কনজিউমেবলস ডিসপোজেবলের মধ্যে অনেক লেয়ার ট্যাক্স থাকে, এই লেয়ার ট্যাক্স যেতে যেতে অনেক সময় দেখা যায় যে 30-35% পর্যন্ত হয়ে যায়। আপনারা এটা আমাদের জন্য সহজ করে দেন, একটা নর্মাল স্ল্যাব দেন, কম করে দেন। গার্মেন্টসের যদি এখনও আপনার ক্যাপিটাল মেশিনের এগেনস্টে আপনার র ম্যাটেরিয়াল জিরো ডিউটিতে আনা যায়, তাহলে স্বাস্থ্য খাতে এটা হবে না কেন? এই জাতীয় অনেকগুলো জায়গাতে আসলে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এগুলো রাখলে কিন্তু আলটিমেটলি কিন্তু কস্ট কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক কমে আসবে। সরকারের একটা ইচ্ছা আছে 30%-এর নিচে এটা নেমে আসার, এটা সম্ভব, ডেফিনেটলি সম্ভব। এবং এই জায়গাগুলোতে মানুষকে অনেক বেশি চিকিৎসা দেওয়া সম্ভব, কারণ মেডিকেল ট্যুরিজমটা যে মডেলে কাজ করছিল সেটা কিন্তু আর ভবিষ্যতে খুব একটা কাজ করবে না ওই মডেলে। মানে ইন্ডিয়ার সাথে কবে আমাদের আবার ওইভাবে ওই স্কেলে মেডিকেল ট্যুরিজম হবে, অন্য কোনো দেশে হবে, অনিশ্চিত। কোনোভাবেই আসলে এটার কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না। তাহলে আমাদের কোনো চয়েস নেই, আসলে আমাদের দেশের মধ্যেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে, এরকম একটা অ্যাপ্রোচ নিতে হবে,
প্রায়োরিটি সেক্টর হিসেবে কনসিডার করতে হবে, অ্যান্ড দেন 360 ডিগ্রি অ্যাকশনেবলস আসলে ডিজাইন করতে হবে, স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী দুইভাবেই। আমার ধারণা তাতে অনেক কাজ হবে। ডক্টর তাসবির এই বিষয়ে কি মনে করেন? ডক্টর তাসবির, আমি একটু যোগ করে আপনার সংক্ষেপে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে মেডিকেল ট্যুরিজমের কথা বলছিল মোহাম্মদ ফাইজুর। মেডিকেল ট্যুরিজম সাধারণত বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে যায়, কিন্তু পার্শ্ববর্তী দেশের অবস্থাও তো দেখা গেল আসলে কোভিডের মধ্যে তাদের সক্ষমতাটাও তো প্রমাণ পাওয়া গেল। এখন আসলে বাংলাদেশের মানুষ যেন দেশেই চিকিৎসাটা নেয়, এর জন্য আপনি কি বলবেন? আর যেটি সরকার কিভাবে বেসরকারি খাতকে সহায়তা করতে পারে, খুবই সংক্ষেপে। ধন্যবাদ। প্রথমে আসি রেশটা ধরে যে গভর্নমেন্ট কিভাবে হেল্প করতে পারে, এনকারেজ করতে পারে প্রাইভেট সেক্টরে গ্রো করার জন্য। অবশ্যই ফাইজুর যে কথাগুলি বললাম আমি টোটালি 100% এগ্রি করি যে ট্যাক্স বেনিফিটটা দিতে হবে, লোকালি প্রডিউস করতে হবে। ইনস্ট্রুমেন্ট বলেন আর মেডিসিন বলেন, এগুলি হচ্ছে লোকালি প্রডিউস করতে হবে। যখনই আমি ইম্পোর্ট করবো কোনো কিছু, দাম অনেক বেড়ে যায় আসলে। যদি আমি লোকালি প্রডিউস করতে পারি, আজকে যদি আমরা মোটরসাইকেল প্রডিউস করতে পারি, আমরা গার্মেন্টস তৈরি করতে পারি, নাম্বার 2 ইন দ্য ওয়ার্ল্ড যদি হতে পারে, আমরা কিন্তু মেডিকেল সেক্টরও যে ইনস্ট্রুমেন্ট বলেন বা ইকুইপমেন্ট বলেন বা ফার্মাসিউটিক্যালস সেগুলো আমরা তৈরি, ভ্যাকসিন যেমন কথা আসছে, এগুলো আমরা তৈরি করতে পারি। আসলে আমাদের ক্ষমতা আছে, কিন্তু আমরা ওইটার উপর ইম্পর্টেন্সটা দিই নাই আসলে। সেই জন্য হয়েছে কি, আজকে বাংলাদেশের যে হেলথ সেক্টরে যে আমরা বলি জিডিপির মাত্র 1 to 2%, টোটাল বাজেটের মাত্র 5%, তার মানে কি বাংলাদেশে কিন্তু টাকা ছিল, কিন্তু আমরা বরাদ্দটা দিই নাই। এবং যে বরাদ্দ দেওয়া হয় তারও দেখা গেল মাত্র 30% ইউটিলাইজেশন হচ্ছে, 70% আবার ব্যাক হয়ে যাচ্ছে, ইউটিলাইজেশন হচ্ছে না। তার মানে আমরা হচ্ছে বাজেটও কম এবং ওইটা প্রপার ইউটিলাইজেশন যে প্ল্যানিংটা দরকার সেটাও করতে পারছি না। 2 নম্বর হচ্ছে মেডিকেল ট্যুরিজমের জন্য আজকে ইন্ডিয়া কেন ভালো করলো, আমি একটু কথাটা বলি। ইন্ডিয়া তো আমার পাশের দেশই, মাত্র আমাদের বর্ডার, সেখানে ইন্ডিয়া আজকে টপ 3 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য মেডিকেল ট্যুরিজম। $9 বিলিয়ন ইন্ডাস্ট্রি একটা। কেন হলো জানেন? একটা হচ্ছে ওদের স্কিল ডাক্তারের সংখ্যা অনেক বেশি আজকে, নাম্বার 1। নাম্বার 2, ওদের স্কিল নার্সের সংখ্যা অনেক বেশি। আমরা কিন্তু নার্সিং কিন্তু সাংঘাতিক একটা বাজে অবস্থা, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ওদের কাটিং এজ যে মেডিকেল টেকনোলজি এখন যেগুলি আছে, একেবারেই শেষ পর্যায়ে আপনি যদি জাস্ট ক্লোজিং রিমার্কসটা আছে, 30 সেকেন্ড আছে আমাদের হাতে। আচ্ছা, তারপর হচ্ছে ওরা খুব ভালো ইংলিশ বলতে পারে, তারপর হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন ওদের আছে, তারপর ট্যুরিস্ট ডেস্টিনেশন, মানুষজন চিকিৎসা করতে যায়, তারা হয়তো তাজমহল দেখতে যাবে। তো এরকম আমাদেরও কিন্তু ট্যুরিজম, সিকিউরিটি, আর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স পোর্টাবিলিটি। এই যে আমার যে আমেরিকাতে হেলথ ইন্স্যুরেন্স, আমি যে ইন্ডিয়াতে যাই, আমার হেলথ ইন্স্যুরেন্স কিন্তু কাজ করবে। এটা হেলথ পোর্টাবিলিটিটা খুব দরকার। তো আমি বলবো যে এগুলির উপর কাজ করতে হবে। ইটস রিয়েলি মাল্টিফ্যাক্টোরিয়াল। তো ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি জানি সময় শেষ, ইনশাআল্লাহ আবার একসময় কথা হবে এই নিয়ে, মেডিকেল ট্যুরিজম নিয়ে। জি, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তাসবির ইসলাম এবং মোহাম্মদ ফাইজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ হওয়ার জন্য। দর্শক, সুরক্ষায় পদ্ধতি অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময় নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।